রাজনৈতিক শক্তি নিয়ে বাংলা ইসলামের আগমন 1204 সালে তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যমে। বখতিয়ার খিলজি হলেন তুরস্কের খালাজ ট্রাইব কিংবা সম্প্রদায়ের একজন সেনাপতি, যার জন্ম হয়েছিল আজকের আফগানিস্তানে। বাংলায় ইসলামের নাম নিলে তাই প্রসঙ্গক্রমে তুর্কি কিংবা আধুনিক তুরস্কের নাম এসে যায়। যদিও যে বাংলার সাথে মধ্যযুগের তুর্কির সম্পর্ক, সে বাংলার একটি খণ্ডিত অংশ নিয়ে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র, যেটি এক অর্থে এই সমগ্র বেঙ্গল ডেল্টার রাজনৈতিক প্রতিনিধি। রাষ্ট্রনৈতিক সম্পর্কের পথপরিক্রমায় এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কিছুটা সময় সুসম্পর্ক তৈরি হয়, আবার ভিন্ন প্রেক্ষাপটে তৈরি হয় বৈরী সম্পর্ক। আজকের 2021 সালে এসে আমরা দেখতে পাই বাংলাদেশ তথা বাঙালি মুসলিমের সাথে তুরস্কের এক বিশেষ সম্পর্ক, এবং বিভিন্ন ক্ষেত্রে সাধারণ বাংলাদেশিদের তুরস্ক কেন্দ্রিকতা বা তুরস্ক প্রীতি। বাংলাদেশিরা তুরস্ক কেন্দ্রিক হচ্ছে কিনা সেটা দেখার আগে প্রথমে দেখতে হবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কতটুকু তুরস্ক কেন্দ্রিক হচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রথমে কিছু বিষয়ে নজর দিতে চাই। 1. ঐতিহাসিক প্রেক্ষাপট। 2. বাংলাদেশ ও তুরস্ক সম্পর্কের অবনতি। 3. তুরস্ক বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়। 4. তুরস্ক বাংলাদেশি সরকারের বর্তমান সম্পর্ক। 5. বাংলাদেশে তুরস্ক সিরিয়াল। 6. তুরস্কের বিপ অ্যাপ। 7. বাংলাদেশের জনগণের কাছে এরদোগান মুসলিম বিশ্বের হারিয়ে যাওয়া নেতা। 8. তুরস্ক কেন্দ্রিক হওয়া কি ইতিবাচক বা নেতিবাচক? তুরস্কের সাথে বাঙালি মুসলিমদের মধ্যে একটি আন্তরিক সম্পর্ক ছিল সেই ব্রিটিশ শাসনের সময় থেকেই। ব্রিটিশ শাসনে থাকা অবস্থায় উপমহাদেশের সকল মুসলিমরা তুরস্ককে এক প্রকার নিজেদের অভিভাবক হিসেবে অনুসরণ করত। বাংলাদেশের বা বাঙালি মুসলিমদের তৎকালীন পোশাকে তাই আমরা তুরস্কের একটি জলছাপ দেখতে পাই। মুসলিমদের পোশাক থেকে শুরু করে সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পরিধেয় টুপিটিও অটোমানদের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। তবে অটোমান সাম্রাজ্যের পতনের ফলে তুরস্কমুখী মুসলিম রাজনৈতিক চেতনায় পট পরিবর্তন ঘটে ধীরে ধীরে। সে সময় ব্রিটিশ ভারতের অন্যতম বিখ্যাত মুসলিম কবি শিক্ষাবিদ আল্লামা ইকবাল অটোমান সাম্রাজ্যের বিলুপ্তিকে এভাবে সংজ্ঞায়িত করেছিলেন: আজ আমরা মুসলিমরা আমাদের অভিভাবককে হারিয়ে এতিম হয়ে গেলাম। সময়ের সাথে সাথে সৌদি আরবের প্রতি উপমহাদেশের মুসলিমদের ঝোঁক বাড়তে থাকে এবং অটোমান সাম্রাজ্যের পর নয়া তুরস্ক রাষ্ট্রটির এই উপমহাদেশ মানুষের কাছে গুরুত্ব হারাতে থাকে। এরপরও বাংলাদেশের মনের মধ্যে তুরস্ক একটি আধুনিক মুসলিম রাষ্ট্র, যেটি মুসলিম বিশ্ব রাজনীতিতে খুব একটা সক্রিয় নয়, এমন একটি ইমেজ বরাবরই ছিল। বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কে অবনতি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক থাকলেও মাঝখানে সম্পর্ক সবচেয়ে বেশি অবনতি ঘটে যখন শেখ হাসিনা বাংলাদেশের জামাতি নেতাদের যুদ্ধাপরাধের অভিযোগ করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য চালাতে থাকে। সে সময় তুরস্কের বিচার ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছিল এবং এটি রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করেছিল। ফলে তুরস্ক বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র পর্যায়ে টানাপোড়েন অবস্থা ঘটে। একসময় দুই দেশের পররাষ্ট্র কার্যক্রম স্থগিত হয়ে যায়। আপনাদের জানিয়ে দিতে চাই যে এরদোগানকে আপনারা 2014 সাল থেকে চিনছেন, কিন্তু 2000 সাল থেকে কিন্তু এরদোগান তুরস্কের ক্ষমতায় ছিলেন। এত দীর্ঘ সময় ধরে ক্ষমতা থাকলেও সবাই তাকে মূলত 2014 সালের পর থেকে জানা শুরু করে। যাই হোক, বাংলাদেশ তুরস্কের অচল অবস্থার অবসান ঘটানোর সুযোগ করে দেয় রোহিঙ্গা সংকট। বাংলাদেশের এই সমস্যায় বন্ধু বলে আখ্যাত দেশটি পাশে এসে না দাঁড়ানোতে শেখ হাসিনা সরকার খুব বিপদে পড়ে যায়। উল্টো দেশটি মায়ানমারের পরোক্ষভাবে মৌন সমর্থন দিলে বাংলাদেশ বুঝে অসাম্প্রদায়িক হয়ে সাম্প্রদায়িক শক্তিকে পরম বন্ধু বলে বাড়ালে কেমন জ্বালা। পরম বন্ধুরাষ্ট্র চীন, রাশিয়া সব জায়গা থেকে যখন বাংলাদেশের কেবল নেতিবাচক সমর্থন এসেছে, তখন তুরস্কের আবির্ভাব হয় প্রকৃত বন্ধু হিসেবে। এরদোগান নিজেই বাংলাদেশে এসে বাংলাদেশের পাশে দাঁড়ান। তুরস্কের সাথে রোহিঙ্গাদের একটি অন্য অ্যাঙ্গেল থাকলেও বাংলাদেশের এই সমর্থনের দরকার ছিল। বর্তমান সময়ে কেবল তুরস্ক একটি দেশ যে প্রকাশ্য রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের সমর্থনে কথা বলছে। তুরস্ক বাংলাদেশের সম্পর্কে নতুন অধ্যায়। তুরস্ক বাংলাদেশের সম্পর্ক হঠাৎ করে একদম পিকে ওঠা শুরু করে খুব অল্প সময়ে। রোহিঙ্গা সংকটে বাংলাদেশ নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগী হলে তুরস্কের ডিফেন্স পণ্য একটি বেস্ট চয়েস হিসেবে দেখা দেয়। এ সময় তুরস্কের সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়। তখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা এই অভ্যুত্থানের নিন্দা জানিয়ে এরদোগানকে চিঠি লেখেন। এরপর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গত বছরের 23 ডিসেম্বর তুরস্কে বাংলাদেশের নতুন দূতাবাস উদ্বোধনে গেলে সেখানে তিনি বলেন, বাংলাদেশ কেন যুদ্ধাপরাধের বিচারে উদ্যোগ নিয়েছে সেটি তুরস্ককে বোঝানো হয়েছে এবং তুরস্ক সেটি অনুধাবন করতেও পেরেছে। অর্থাৎ বিষয়টি বোঝাপড়া হয়ে গেছে। এছাড়াও বাংলাদেশ তুরস্ক হতে আধুনিক রাডার, বিজিবির জন্য ভেহিকল, ড্রোন ক্রয় করে। ফলে তুরস্ক ও বাংলাদেশের মধ্যে সামরিক বন্ডিংও তৈরি হয়। এরদোগানও এই অঞ্চলে সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান বাংলাদেশকে টপ প্রায়োরিটির দেশ হিসেবে গণ্য করে। ফলে বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পায়। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে
453.46 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য তুরস্কে রপ্তানি হয়ে থাকে। একই সময়ে বাংলাদেশও তুরস্ক থেকে 233.5 মিলিয়ন মার্কিন ডলার পণ্য আমদানি করেছে, অর্থাৎ বাংলাদেশ বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছে। এছাড়াও লেবাননের বৈরুতে 4 আগস্ট 2020 সালে বিশাল এক বিস্ফোরণ ঘটে। যেখানে বিস্ফোরণ ঘটে তার খুব কাছে ছিল বাংলাদেশের শান্তি মিশনে নিয়োজিত জাহাজ বানোজা বিজয়। সেই বিস্ফোরণে প্রায় 21 জন নৌবাহিনী সদস্য আহত হয় এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তুরস্ক নিজ থেকে বাংলাদেশের জাহাজটি মেরামত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং শেখ হাসিনা এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তুরস্কের প্রধানমন্ত্রী কিছুদিন আগেও ঢাকা সফরে এসে বাংলাদেশে অস্ত্র রপ্তানির প্রস্তাব দেন এবং কিছু কিছু ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরের কথাও বলেছেন, যেটি বাংলাদেশের মোটামুটি সবাই ভালোভাবে গ্রহণ করেছে এবং এই প্রস্তাবের বাস্তবায়ন সঠিকভাবে হলে বাংলাদেশ লাভবান হবে। এছাড়াও তুরস্কে শেখ মুজিবের ভাস্কর্য ও বাংলাদেশে কামাল আতাতুর্কের ভাস্কর্য একই সাথে উদ্ভাবনের কথা রয়েছে। দূতাবাস উদ্ভাবনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিডিয়া তুরস্কের উদ্দেশ্যে বলেন, প্রায় 50 বছর আগে 1974 সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ তুরস্কের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরু হয়। তবে আমাদের সম্পর্ক শুরু ত্রয়োদশ শতাব্দীতে তুর্কি জেনারেল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা জয়ের মাধ্যমে। পারস্পরিক আস্থার ইতিহাস, বিশ্বাস ও ঐতিহ্যের উপর ভিত্তি করে এই দুই দেশের সম্পর্কের শেকড় অনেক গভীরে। বাংলাদেশ ও তুরস্কের সিরিয়াল। বাংলাদেশের জনগণের মধ্যে সৌদি আরবপন্থীদের থেকে তুর্কিপন্থী লোকদের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে ভারতীয় সিরিয়ালকে টপকে যদি কোনো দেশের সিরিয়াল বাংলাদেশিদের মনে জায়গা করতে পেরেছে সেটি হলো তুর্কি সিরিয়াল। তুর্কি বেশ কয়েকটি সিরিয়াল বাংলাদেশের টিভিতে বাংলা ডাবিং করে দেখানো হয়, তবে ইউটিউবে বাংলাদেশি দর্শকের সংখ্যা অনেক বেশি। তুরস্কের বিপ অ্যাপ। তুরস্কের প্রতি ওম্মাহ ধারণা থেকে বাংলাদেশিদের কাছে যে দেশটি গ্রহণযোগ্য হয়ে উঠেছে তার আরেকটি বড় উদাহরণ হলো বিপ অ্যাপ। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি পরিবর্তনের পর বাংলাদেশিরা হোয়াটসঅ্যাপ ছেড়ে বিকল্প অ্যাপ ব্যবহারের দিকে ছুটে। এ সময় বিপ অ্যাপটি কেবল তুরস্ক নির্মিত হওয়ায় বাংলাদেশে এই অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা একদিনে রেকর্ড পরিমাণ হয়ে যায়। বর্তমানে বাংলাদেশে ইমো অ্যাপকেও পেছনে ফেলতে পারে এই অ্যাপটি। এইসব থেকে বোঝা যায় বাংলাদেশ তুরস্কের সাথে বাংলাদেশের যে সম্পর্ক একটি ইমোশনাল জায়গা রয়েছে। বাংলাদেশের জনসাধারণের কাছে এরদোগান মুসলিম বিশ্বের হারিয়ে যাওয়া নেতা। তুরস্কের সাথে বাংলাদেশ রাষ্ট্রের এরকম সম্পর্কের জন্য তুরস্কের এরদোগানের কূটনীতিও দায়ী। এরদোগান ও তার পার্টি 2000 সাল থেকে তুরস্কের ক্ষমতা থাকলেও এরদোগান হঠাৎ করে মুসলিম রাজনীতিতে সরব হন সিরিয়ান যুদ্ধের পর থেকে। বাংলাদেশে অনেকের কাছ থেকে এরদোগান মুসলিম বিশ্বের হারিয়ে যাওয়া নেতার মতো মনে, বা আল্লামা ইকবালের ভাষায় যে অভিভাবকের হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল সেই অভিভাবক। বাংলাদেশে এরদোগানের জনপ্রিয়তাও নেহাতই কম নয়। এটা বোঝা যায় বাংলাদেশি এক লেখক, তার নাম হাফিজুর রহমান, যে তুরস্কে গাজী ইউনিভার্সিটির রাজনীতি ও লোক প্রশাসন নিয়ে পড়াশোনা করছে। সে এরদোগানের জীবনের একটি বই লিখেন। বইটির নাম এরদোগান দ্য চেঞ্জ মেকার। বইটি 2018 সালে বাংলাদেশের বইমেলা প্রকাশিত হলে সেবারের বইমেলায় এই বইয়ের সব ছাপাকপি বিক্রি হয়ে যায় এবং সেই বইয়ের একটি বাংলা কপি নিয়ে যান তুরস্কের পার্লামেন্টে। তুরস্কের পার্লামেন্টে নিজ হাতে বাংলায় লেখা বইটি সে এরদোগানের কাছে তুলে দিয়ে এর জনপ্রিয়তার কথা তাকে জানান। এই সময় সেখানে তুরস্কের প্রধানমন্ত্রী, পার্লামেন্টের সদস্য, এমপি ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশে তুরস্কের প্রতি জনগণের ইমোশনাল জায়গাটি বরাবর ছিল, তবে সেটা ব্রিটিশ শাসনের পর থেকে অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি তা বলাই বাহুল্য। বাংলাদেশের অভ্যন্তরে যেহেতু মানুষের মনোভাবের বিদ্যমান, তাই বাংলাদেশ সরকারও তুরস্কের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে খুব একটা ব্যাগ পেতে হচ্ছে না। তুরস্ক কেন্দ্রিক হওয়া কি ইতিবাচক নাকি নেতিবাচক? জনসাধারণ স্তরে তুরস্কের প্রতি কেন্দ্রিকতা ইতিবাচক। তুরস্কে আধুনিক ও জ্ঞান বিজ্ঞানের তুলনামূলকভাবে অন্যান্য মুসলিম দেশ থেকে এগিয়ে রয়েছে। সে দেশের সংস্কৃতির সাথে বাংলাদেশের মিলবন্ধন বা যোগসূত্র তৈরি হলে সেটা শেষমেশ ভালোই হবে বলে মনে হচ্ছে। আর বাংলাদেশিদের সাথে তুর্কি জাতির একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তাই উভয় দেশের সংস্কৃতি অর্থনৈতিক সামাজিক স্বার্থগতভাবে কেন্দ্রিকতার দিকে গেলে সেটা উম্মার ধারণাকে আরও মজবুত করবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি বাংলাদেশও শিক্ষা এবং অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে ভবিষ্যতে। এমন তথ্যবহুল প্রামাণ্য শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও কমেন্টে আপনার মূল্যবান মতামত দিয়ে সাথেই থাকুন।